নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত। আমরা এমন একটা হতভাগা রাজ্যে বাস করি, পশ্চিমবঙ্গে, যেখানে ডাইরেক্ট অ্যাকশন ডে 1946 সালের 16 আগস্টে যে ঘটনা ঘটে গিয়েছিল, যে নারকীয় কাণ্ড হয়েছিল, যে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুকে নিধন করা হয়েছিল এবং প্রচুর মানুষ যারা ঘরছাড়া হয়েছিলেন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পৃথিবীর ইতিহাসে যেটা কুখ্যাত হয়ে আছে, সেটাকে ইতিহাস বলে মনে করা হয় না। রাজ্যের স্কুল পাঠ্যে ক্লাস 8-এর যে ইতিহাস বই, সেখানে পড়ানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে, শোভন চট্টোপাধ্যায়কে, শোভনদেব চট্টোপাধ্যায়কে, এমনকি বেচারাম মান্নাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার যে সাঙত পাঙত যারা রয়েছেন, যারা তৃণমূলের নেতা, যারা মাতব্বর, সিঙ্গুর আন্দোলন, সেটা নাকি ইতিহাস। অথচ যেটা গ্রেট ক্যালকাটা কিলিংস, সেটা ইতিহাস নয়। 1946 সালে মুসলিম লীগ ডাক দিয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে, এবং তার ভিত্তিতে যে সিনেমা তৈরি করা হয়েছে, সেই সিনেমাটিকে অফিসিয়ালি ব্যান করা হয়নি, কিন্তু এমনভাবে চাপ দেওয়া হয়েছে হল মালিকদের ওপরে যে তারা এই সিনেমাটি প্রদর্শন করেননি। এই সিনেমা যারা তৈরি করেছেন, পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইলস কার্যত নিষিদ্ধ, অলিখিতভাবে নিষেধাজ্ঞা রয়েছে। কেন রাজ্য সরকার সরাসরি সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করেনি, তার কারণ হচ্ছে 2023 সালে দ্য কেরালা স্টোরি নামে একটি সিনেমা রিলিজ করেছিল গোটা ভারতবর্ষে। কেরালাতে চললেও পশ্চিমবঙ্গে নাকি উত্তেজনা ছড়াতে পারে, সাম্প্রদায়িক ঘটনা ঘটতে পারে, সেই কারণে অফিসিয়ালি সেই সিনেমাটিকে দ্য কেরালা স্টোরিকে ব্যান করা হয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এবং সেই সিনেমার নির্মাতারা তারা সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছিল। যেভাবে চাকরি দুর্নীতি, যেভাবে খাদ্য দুর্নীতি, যেভাবে নানা রকমের দুর্নীতি, পুরো দুর্নীতি, শিক্ষায়, স্বাস্থ্যে রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির ক্ষেত্রে আদালত থাপ্পড় মেরে চলেছে। দ্য কেরালা স্টোরি ব্যান করার পরে সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরে বলেছিল এই সিনেমা প্রদর্শিত হবে। এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিবেক অগ্নিহোত্রী যে সিনেমাটি কিছুদিন আগে রিলিজ করিয়েছেন, দ্য বেঙ্গল ফাইলস, সেই সিনেমাটাকে সরকারিভাবে নবান্ন থেকে ব্যান ঘোষণা করা হয়নি। কিন্তু রাজ্যের কোনো হলে, কোনো প্রেক্ষাগৃহে, কোনো মাল্টিপ্লেক্সে আপনি সিনেমাটা দেখতে পাবেন না। এরপরে যেটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাড়ি, রাজ্যের মুখ্যমন্ত্রীর যেখানে বাড়ি, যেখানে তৃণমূল নেত্রীর বাড়ি, আদিগঙ্গার পাশে বস্তিতে যে বাড়িতে তিনি প্রাসাদোপম ব্যবস্থা করে রেখেছেন, একটা বাতানুকূল ব্যবস্থা রয়েছে, খুব ঝকঝকে তকতকে ব্যবস্থা করা রয়েছে, সেখান থেকে ঠিক 2 মিনিট দূরে ন্যাশনাল লাইব্রেরিতে এই ছবিটি প্রদর্শিত হয়েছে এবং ছবিতে হাউসফুল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ, তাদের দীর্ঘশ্বাস, তাদের চোখের জল, তাদের করতালি এবং তাদের যে অভিশাপ, সেগুলো শোনা গিয়েছে কালীঘাটে বসে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারে তিনি নবান্নে যান না, তিনি বাড়িতেই আছেন এবং বাড়িতে থেকে তিনি এই সিনেমা রিলিজের কথা শুনেছেন অসহায়ের মতো। এবং তার চোখের সামনেই, তার পাড়াতেই, তার উঠোনেই কার্যত বলতে গেলে সেই সিনেমাটা দেখানো হয়েছে। কোনোভাবেই তিনি আটকাতে পারেননি। এবং যারা সিনেমাটা দেখেছেন তারা দেখে বেরিয়ে যেসব মন্তব্য করেছেন, সেগুলো মুখে আনা যাবে না, আমরা কোনোরকমভাবে আপনাদের বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এবং তার দলের উদ্দেশ্যে। সেগুলো আপনারা বুঝে নিন যে কি বলতে পারেন। এবং আপনারা যদি দর্শকরা, আপনারা ন্যাশনাল লাইব্রেরি যারা গিয়েছিলেন বা যারা ইতিমধ্যে যারা ভিন রাজ্যে এই সিনেমাটি দেখেছেন, যারা স্মার্টফোনের মাধ্যমে এ রাজ্যে বসে হলেও কিছু কিছু কপি সার্কুলেটেড হয়েছে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। দেখুন, সিনেমার গুণমান সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলতে বসিনি। একটা ইতিহাস, যে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কংগ্রেসের সময়, যে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে 34 বছরের বাম আমলের কার্যকলাপের সময়ে, এবং যে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই তৃণমূলের 14.5 বছরের শাসনাধীন সময়ে, সেই ইতিহাসটাকে বিবেক অগ্নিহোত্রী তিনি আবার আনার চেষ্টা করেছেন লোকচক্ষুর সামনে। 1946 সালে মুসলিম লীগ যে ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিল এবং সেই ডাইরেক্ট অ্যাকশন ডের ফলে হরতালের নামে, ধর্মঘটের নামে
যেভাবে হিন্দু নিধন হয়েছিল, যেভাবে কলকাতার গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঠা নামে পরিচিত বিখ্যাত, তিনি যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই ঘটনাটা নিয়েই কিন্তু সিনেমাটা তৈরি করা হয়েছে। এখন কোনো বাঙালি যদি তৈরি করতেন সেই ছবি অন্যরকম হতে পারতো, যদি কলকাতায় শুটিং হতো, শুটিং করার অনুমতি পাওয়া যেত, তাহলে সেই ছবি অন্যরকম হতে পারতো। যেহেতু সিনেমাটা বাইরের একজন অবাঙালি মানুষ তৈরি করেছেন, বাইরের রাজ্যে শুটিং হয়েছে, ফলে সেট তৈরি করা হয়েছে, এবং কলকাতার ঘটনা যদি অন্যরকমভাবে সেট তৈরি করে করা হয় তাহলে সেটা কিছুটা খাপছাড়া মনে হয়েছে। অভিনয়ে যেমন মিঠুন চক্রবর্তী অসাধারণ অভিনয় করেছেন, পল্লবী যোশী অসাধারণ অভিনয় করেছেন, গল্প চিত্রনাট্য সব ঠিক আছে, কিন্তু কোনো কোনো অভিনেতা অভিনেত্রীর কিছুটা দুর্বলতা রয়েছে। আমরা তো সিনেমা দেখার জন্য, মানে আমরা তো অন্যান্য ওই খানেদের সিনেমা বা রোমান্টিক কোনো সিনেমা দেখতে যাচ্ছি না, কোনো রকমের মনোরঞ্জনের জন্য যাচ্ছি না। এটা একটা ডকুমেন্টারি, এটা একটা বিস্মৃত প্রায় ইতিহাস, এটা একটা ভুলে যাওয়া ইতিহাস। হিন্দুদের নিধনযোগ্য এবং তার প্রতিরোধে কি ঘটনা ঘটেছিল 1946 সালে, সেই ঘটনা যাতে ভবিষ্যৎ প্রজন্ম না ভুলে যায়, যেমনভাবে হলোকাস্টের ঘটনা ইউরোপ ভুলতে দেয় না, যেমন করে বিশ্বযুদ্ধের সময় অত্যাচারের কথা ইউরোপের মানুষ ভোলেননি এবং তারা ভুলতে দেবেন না, যেমন করে হিটলারের শাসন, হিটলারের অত্যাচারকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ইউরোপ কিন্তু ভোলেনি, তেমনভাবে ভারতীয়দের মধ্যে যাতে করে 1946 সালের যে নোয়াখালী এবং কলকাতার যে দাঙ্গা এবং যে অত্যাচার, যে নির্মম পাশবিক অত্যাচার, মহিলাদের ওপরে অত্যাচার, শিশুদের ওপরে অত্যাচার, সমাজের যারা বিচারপতি, যারা বিশিষ্ট মানুষ তাদের ওপরে অত্যাচার, বেছে বেছে পরিচয় জানার পরে যেভাবে পেহেলগামে হয়েছিল গত 22শে এপ্রিলে যে কাণ্ডটা, সেই কাণ্ডের কয়েক হাজার গুণ যে ঘটনা ঘটেছিল, কলকাতার রাজপথ রাঙা হয়ে গিয়েছিল, এবং বিশেষ কিছু শব্দ আমরা যেহেতু ইউটিউবের গাইডলাইন মেনে উচ্চারণ করতে পারছি না, আপনারা বুঝে যাচ্ছেন যে কতটা নির্মম পরিণতি হয়েছিল 1946 সালের সেই আগস্ট মাসে, যেটা গ্রেট ক্যালকাটা কিলিংস হিসেবে। এইগুলো আপনারা একটুখানি যদি গুগল করে একটু ইন্টারনেটে সার্চ করেন, যদি তখনকার দিনের খবরের কাগজের ক্লিপিং দেখতে পান, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই যে গবেষণাধর্মী সিনেমাটিকে এ রাজ্যের সরকার সেটাকে অলিখিতভাবে নিষিদ্ধ করে রেখেছিল। কিন্তু উল্টো দিকে এ রাজ্যের সরকার দাবি করছে যে তাদের যারা নেতা নেত্রী, সেটা দোলা সেন হতে পারেন, পূর্ণেন্দু বসু হতে পারেন, বেচারাম মান্না হতে পারেন, শোভন চট্টোপাধ্যায় হতে পারেন, শোভনদেব চট্টোপাধ্যায় হতে পারেন, তাদের যারা নেতা, ব্রাত্য বসু হতে পারেন, অর্পিতা ঘোষ হতে পারেন, পার্থ চট্টোপাধ্যায় যাকে দুর্নীতির দায়ে বছরের পর বছর জেলের মধ্যে পচতে হচ্ছে, যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, কোটি কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার হয়, তাকেও পড়তে হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েদের, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের। কারণ এই তৃণমূল সরকারের দাবি যে সেটা হচ্ছে ইতিহাস। এই পার্থ চট্টোপাধ্যায় কে, শোভন চট্টোপাধ্যায় কে, শোভনদেব চট্টোপাধ্যায় কে, মমতা ব্যানার্জি কে, পূর্ণেন্দু বসু কে, দোলা সেন কে, তাদেরকে স্কুল পাঠ্যে ক্লাস 8-এর যেটা ইতিহাস বই, সেই ইতিহাস বইয়ের মধ্যে পড়ানো হচ্ছে। আর এদেশের ইতিহাস, এদেশের নির্মম, যেটা ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ব্রিটিশ পুলিশকে ম্যানেজ করা এবং ব্রিটিশ পুলিশকে কার্যত ঠুটো জগন্নাথ করে রেখে যেভাবে অত্যাচার চালানো হয়েছিল, সেটাকে ইতিহাস মনে করা হচ্ছে না। ক্লাস 8-এ যে বইটা পড়ানো হয় তার নাম ইতিহাস অতীত ও ঐতিহ্য, অষ্টম শ্রেণীর স্কুল পাঠ্য। সিঙ্গুর আন্দোলন বলে একটি অনুচ্ছেদ রাখা হয়েছে, সেখানে ওইসব বেচারাম মান্নাদের কার্যকলাপ পড়ানো হয়। এবং 2017 সালে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিক্রমে, তার ইচ্ছাক্রমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা নিয়ে সিলেবাস কমিটি কাজ শুরু করে এবং 2018 সাল থেকে আজ অবধি সেটা পড়ানো চলছে। অর্থাৎ এ রাজ্যের ছেলেমেয়েরা যারা ভবিষ্যতের নাগরিক, যারা ভবিষ্যতের ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, অধ্যাপক, অধ্যাপিকা, তারা এখন এই পার্থ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের পড়ে পড়ে, তাদের ছবি দেখে দেখে তাদেরকে বড় হতে হচ্ছে। অথচ যারা এ রাজ্যের সাবালক, যারা এ রাজ্যের নাগরিক, যারা এ রাজ্যের ভোটার, তারা যাতে কোনো রকমভাবে বিরূপ চিন্তার মধ্যে না পড়েন, তারা যাতে কোনো রকমভাবে সেই ইতিহাসটা স্মরণে রেখে নতুন করে কোনো সরকারকে আনার কথা না ভাবেন, তা নিশ্চিত করার জন্যই এই দ্য বেঙ্গল ফাইলস নিষিদ্ধ করা হয় 1946 সালের 16 আগস্টের ডাইরেক্ট অ্যাকশন ডে। এবং দেখুন, মুসলিম লীগ তো এখন ভারতবর্ষে নেই। তখনকার সময়ের মুসলিম লীগ যারা পাকিস্তান চেয়েছিল, পাকিস্তানের দাবিতে
মোহাম্মদ আলী জিন্নার ডাকে দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে ডাকা হয় এবং তারপরে নরমের যজ্ঞ করা হয় পশ্চিমবঙ্গে, তখনকার সময়ের অবিভক্ত ভারতে, কলকাতায়, নোয়াখালী এবং বিভিন্ন জায়গায় বেছে বেছে এই নরমের যজ্ঞ হয়ে থাকে। এবং হিন্দু সন্ন্যাসী বলা হয়, হিন্দু বীর বলা হয় গোপাল পাঠাকে, তার নেতৃত্বে যেভাবে প্রতিরোধ গড়ে উঠেছিল সেই ইতিহাসটাকে স্মরণ করতে চায় না এ রাজ্যের তৃণমূল সরকার, সেই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্যের ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান আর না চান, তিনি প্রবলভাবে চাইছিলেন না, তিনি এখনও চাইছেন না, অথচ তার নাকের ডগায় তার বাড়ির পাশেই এই সিনেমা কিন্তু প্রদর্শিত হয়ে গেল। এই সিনেমা প্রদর্শিত হয়ে গেল এবং মোটামুটি যে উদ্দেশ্যে নির্মাতারা এই সিনেমাটা তৈরি করেছিলেন, যে সাধারণ মানুষ, এই বাংলার মানুষ, এই বাংলার কোটি কোটি মানুষ তারা ইতিহাসটা নতুন করে জানুন, তাদের মধ্যে আরও দুফোঁটা চোখের জল পড়ুক, সেই কামনা, সেই প্রার্থনা কিন্তু সফল হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যতই দীর্ঘশ্বাস ফেলুন, যতই বাধা দেওয়ার চেষ্টা করুন, তার বাড়িতে বসে নিজের চুল নিজে ছেঁড়া ছাড়া তার আর কিছু করার ছিল না। এবং ভবিষ্যতেও এরকম শো হবে। এটা খোলা হাওয়া নামে বিজেপিরই একটি সাংস্কৃতিক সংগঠন, তারা আয়োজন করেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এই সংগঠনে সরাসরি যুক্ত নন, কিন্তু তিনি তার হিতাকাঙ্ক্ষী, তিনি নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। তার যে সমর্থিত সংগঠন খোলা হাওয়া, তারা আয়োজন করেছিল এই সিনেমাটা প্রদর্শনের স্পেশাল স্ক্রিনিং, সেটা অত্যন্ত সফলভাবে হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘশ্বাস ফেলা এবং চুল ছেঁড়া ছাড়া তার আর কিছু করার থাকলো না। বন্ধুরা, আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে, আজকের এই কন্টেন্ট কেমন লাগলো তা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম।